আরেকটা জিনিসও আছে, মিলিদিও যেহেতু রয়েছে, মিলিদি আপনার বিরুদ্ধে ওই চিরকুটে চাকরির অভিযোগ উঠেছিল, আমি একদম সরাসরি বলছি। তাই চিরকুটের চাকরির ব্যাপারটা তো এখনো বলে যে সিপিএম এর চিরকুটের চাকরি যদি প্রকাশ্যে তৃণমূল আনে তাহলে খেতে খেতে বলি। মুখ্যমন্ত্রী বলল, নির্দেশ দিয়ে দিল ব্রাত্য বসুকে সব বার করতে হবে, ইনভেস্টিগেশন হবে। তো আমি অনেক খবর বললাম, কই ভাই 1 মাস তো হয়ে গেল, বার করছো না কেন? 2 মাস হয়ে গেল, বার করছো না কেন? 3 মাস হয়ে গেল, বার করছো না। এগুলো তো 1 বছর হয়ে গেছে। ওরা বুঝেছে যে এটা বুমেরাং হচ্ছে, বোগাস। একটা শেষমেশ বার করলো, বার করে দেখা গেল সে লোকটা অনেক চাকরিই করে না। একটা শেষে কি একটা বার করলো, দেখা গেল মিলি জয়নিং রিপোর্টের সঙ্গে চিরকুটিং সম্পর্ক। জয়নিং রিপোর্ট থাকবে। কুণাল ঘোষ প্রেস কনফারেন্স করেছিল, মিলি দিল। তারপরে আমার বলতে মিলি যা বলেছে, ব্রাত্যবাবু কিন্তু আর সোজা পগার পান। আমি বরঞ্চ দেখা হলে 2 সময় বলেছি অনুষ্ঠানে, ভাই ব্রাত্যবাবু কি হলো, মানে ছেড়ে দিন, ওসব আলোচনা ছেড়ে দিন, ঠিক বোকা কথা। আমি আমার আত্মপক্ষ সমর্থন না করে বলছি, ব্রাত্যবাবু মানে এখন যিনি শিক্ষামন্ত্রী তিনি নিজের কৈফিয়তটা কবে দেবেন? ওই মহিলার নাম কি, ওই যে যেন নামটা, উনি যা বলছেন সেই কৈফিয়তটা আমি জানি না কবে দেবেন। তবে আপনার নির্দিষ্ট প্রশ্নটা, চিরকুটে চাকরি, হ্যাঁ, তো তাতে কি মানে চিরকুটে চাকরি তো প্রচার চলছে, মানে আমাকে কি গত 1 বছর ধরে ওই বলার পর আর কথাটা বলার সাহসই দেখালো না। আমি পরে একবার ভাবছিলাম যে প্রেস কনফারেন্স করে আরেকবার চ্যালেঞ্জ করবো, 4-5 বার করেছি। বাকিরা বলো কতদিন এক জিনিস করবে, এদের সব পালিয়েছে, বুঝতে পারছো না। মাঝে মধ্যে ফুসকুড়ি মতন বলে, কিছু বলার নেই বলে। আবার আমি বলছি ওপেন চ্যালেঞ্জ। আমি তখনও চ্যালেঞ্জ করেছিলাম, মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছিলাম, আমি আপনার হিম্মত দেখবো, আপনি বার করুন। শোনেন, বরঞ্চ মিলির সম্পর্কে যেটা বলতে পারতো, যার বাবা সিপিএমের জেলা সম্পাদক নাকি দোর্দণ্ড প্রতাপ, যার হাজব্যান্ডের নাম নাকি সুজন চক্রবর্তী, সেও নাকি দোর্দণ্ড প্রতাপ, সেই মিলি চক্রবর্তী গ্র্যাজুয়েট ইকোনমিক্স, ক্লাস 3 মানে এলডি ক্লার্ক, সেই পোস্টেই চাকরিতে জয়েন করলো, সেই পোস্টেই রিটায়ার করলো, কোনোদিন প্রমোশনও পর্যন্ত হয় পেল না, নয় নিল না। আমি বলবো নিল না। এইটার রহস্যতে খুঁজে বার করা উচিত, যে কেন আরেকটু উঠলো না কেন। এটা না বুঝে বোকার মতো কথা বললে বুমেরাং হয়। মিলিদি, আমি একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করছি, এই যে আপনারা মোটামুটি এই বাড়িতে এই ঘরে থাকেন, ছোট্ট টিভি এবং এসিও নেই বোধহয়, এই খাটের তলায় টাকা আছে? এসি তো দেখতে পেলাম না, খাটের তলায় টাকাটা আছে? আপনারা এসেছেন, খুঁজে বার করুন। আপনারা এসেছেন তো, ক্যামেরা রয়েছে সামনে, খুঁজে বার করুন, সব ওপেন, খুলে দিচ্ছি। সুজনদা, ভয় লাগে না কোনোদিন রাজীব কুমারের সিআইডি সত্যি যদি চলে আসে, এসটিএফ সত্যি চলে আসে? আমি তো অপেক্ষায় আসুন না, জায়গা হবো। 1 মিনিট যদি আপনি ক্যামেরাটা ওদিকে দেখেন, তাহলে দেখবেন সবই প্রায় চাবি দেওয়া। দেখুন চাবিগুলো মানে লাগানো, কোনোটাই চাবি কোনো রক্ষণা, দেখুন বন্ধ না, কোনোটাই বন্ধ না। দেখুন চাবিগুলো টানতে দেবে, খুলে যাবে, কোনো লাগানোই হয় না, মানে একদম ভেতরের থেকে। দেখুন খাটের তলাও দেখতে পারেন, কোনো ব্যাপার না। একবার খাটের তলাতেও দেখে নিও, খাটের তলা দেখে নিন কি আছে। আমি মানে এই কনফিডেন্সটা, এইটা অনেকে বলে যে বামপন্থীদের এই কনফিডেন্সটা আছে, তার কারণ বামপন্থীরা বেরোনোর আগে, সরকার থেকে চলে যাওয়ার আগে সব জ্বালিয়ে পুড়িয়ে একেবারে শেষ করে দিয়েছে। রাইটার্স বিল্ডিংয়ে আগুন লাগিয়ে বললো আমার কাছে সব তথ্য আছে, আমি ফাঁস করবো, করতে পারছে না, অসহায় হয়। এতগুলো ফাইল দেখালো, ফাইলগুলো মমতা দেখিয়েছিল, ফাইলগুলো কোথায় গেল? মমতা পুড়িয়ে দিয়েছে। মনে পড়ছে কি এত ফাইল দেখিয়েছিল, সেই ফাইলগুলো তো মমতা গেছে, সে তো সরকারের কাছে ছিল না, সেগুলো কোথায় গেল? মানে চিটফান্ড থেকে শুরু করে, চাকরি থেকে শুরু করে কোনো কিছুতে ভয় নেই সুজন চক্রবর্তীর। জীবনে কোনোদিন ছিল না, ভবিষ্যতেও থাকবে না। যদি কোনোদিন তার জন্য ভয় করতে হয়, তাহলে তার আগে পার্টি ছেড়ে চলে যাবো, রিজাইন করে চলে যাবো। রাজনীতিটা ব্যক্তির ক্ষমতার জন্য নয়, রাজনীতিটা মানুষের জন্য। যদি ব্যক্তির ক্ষমতার জন্য হতো তাহলে অন্য দল করতে হবে, মানুষের জন্য। মানুষ
কখনো মনে হয়নি, মিলিদিকেও জিজ্ঞেস করছি, সুজনদা আপনাকেও জিজ্ঞেস করছি, কখনো মনে হয়নি যে এটা আরও ভালো ল্যাভিশ লাইফস্টাইল, ঝাঁ চকচকে 7টা 8টা সেন্ট্রাল কোর্স নিয়ে যদি হতো তাহলে তো আমি চাকরি বাকরি করতে পারতাম। চাকরি করতে পারতেন? চাকরি করলে ল্যাভিশ লাইফ কি কারোর চেয়ে কম? মানে আমি অনেকেই হয়তো জানেন না আপনার মানে শিক্ষাগত যোগ্যতাটা যদি একবার বলেন। আমি বারবার বলি না, আমি কেন বলতে যাবো, লোকে সব জানে। দেখুন, লোককে আন্ডারস্টিমেট করবে না, লোক সব জানে। আমি আমার বন্ধুরা তারা চাকরি করে ল্যাভিশলি চলে, অনেকের কাছে সেটা ঈর্ষার কারণ হতে পারে, সেটা আমার পক্ষেও সম্ভব ছিল, কিন্তু আমি কোনোদিন মনে করিনি যে সেটা আমার কাছে শ্রেয়। আমি মনে করেছি তার চাইতে মানুষের সঙ্গে থাকাটা আমার প্রয়োজনীয়। রাজনীতি মানে মূল্যবোধ, নৈতিকতা, সেটা সিম্পলি এই মুহূর্তে আছে 110 ভাগ, 120 ভাগ, 130 ভাগ, কত চান? সমাজে সবসময় কিছু না কিছু এদিক ওদিক থাকবেই, 100% এটা একরকমভাবে চলে না। তো যদি আমাদের কোথাও কাউকে দেখেন ব্যতিক্রম পাবেন, পার্টির নজর থাকে, পার্টির অ্যাকশন নেয়। বাকিদের যেমন ন্যাচারাল হচ্ছে লুট, ন্যাচারাল হচ্ছে বেআইনি সম্পদ, ন্যাচারাল হচ্ছে ফ্ল্যাটের পর ফ্ল্যাট। ঠিকই আমার বাড়িতে এসি নেই, আর এসি কেনার মতন সুযোগ ছিল না। একটা এলডি ক্লার্কের চাকরি করলেও সেটা হয়তো সুযোগ ছিল, আর যদি নাও থাকে আমরা যৌথ পরিবার, সত্যি যদি বলেন যৌথ পরিবার। এই ছোট ভাইকে দেখলেন না, মানে আপনারও ভাইপো আছে, আপনারও ভাইজি আছে, তার একসাথেই থাকে। আমার সন্তান নেই, সংসার আছে। আমার ভাইপো, ভাইজি, প্রতিবেশী, পাড়ার বাচ্চারা, এই সব মিলিয়ে আমার সংসার বা আমাদের সংসার। যৌথ পরিবারের কনসেপ্টে আমরা এখনো চলি, আমার মনে হয় সেটা ভালো। তার চেয়েও যেটা আমি বলতে চাইছিলাম যে আমার ছোটো ভাই একবার এসি কিনবার সময় নিয়ে চলে আসলো, আমি লাগালাম না। এই কারণে লাগালাম না, ওটুকু লাগাবার মতন হিম্মত আমার ভাইদের আছে, সবার নেই। আমি না হলে কি চলে? না হলে চলে। মাসখানে খুবই কষ্ট হয়, খুবই। সে অ্যাফোর্ড করা যায় না, অ্যাফোর্ড করা যায়। গ্রামের দিকে থাকি বলে, হয়তো শহরের দিকে থাকলে পারতাম না। গ্রামের একটু হাওয়া বাতাস থাকে, সেটা আমার ন্যাচারাল মনে হয়। এবং এই ন্যাচারাল পরিবেশটাকে রক্ষা করতে পারার মধ্যে অপরাধ, আমি সেটা পক্ষপাতী। আর সারাদিন তো রাস্তায় থাকি, সব জায়গায় এসে থাকে না, অভ্যস্ত নাই হলাম। দ্যাট ডাজন্ট মিন যে যার এসি আছে সে কোনো ভুল করছে। তার এলাকা, পরিবেশ, হাওয়া বাতাস, আমার গ্রাম, আমার হাওয়া বাতাস আছে, ফলে আমি অ্যাফোর্ড করতে পারছি। দরকারটা কি? বাড়তির দরকারটা কি? হোয়াট ইজ ন্যাচারাল ইজ ন্যাচারাল। আমার আলু পোস্ত খেতে খেতে, আলু পোস্তটা খুব ভালো হয়েছে, আলু পোস্ত খেতে খেতে আমার শেষ প্রশ্ন, তারপরে আমরা প্রচারের দিকে যাব। গ্লানিবোধ হচ্ছে যেখানে বাড়ি, যেখান দিয়ে আমরা যাব দমদমে, সবকটা দেওয়ালে তো সৃজন ভট্টাচার্যের নাম লেখা, সুজন চক্রবর্তীর নামগুলো একটা দেওয়ালেও লেখা নেই। যাদবপুর থেকে একেবারে সোজা প্যারাশুট করে দমদম। যাদবপুরে আমি প্রার্থী হচ্ছি না, এই ডিসিশনটা তো আমরাই নিয়েছি, অন্য কেউ নেয়নি। কারণ ভেবেছিলাম আমি আরবার ভোটে দাঁড়ালাম, এটা ভেবেছিলাম। আর আমাদের ইয়াং জেনারেশনটা এত স্পষ্ট, মীনাক্ষী, প্রতিকূল, সৃজন, সায়ন, দীপশিতা, আমি পরপর নাম বলতে পারি। ওই যে নাম বলে মুশকিল আছে, আর কার্ডটা বন্ধ, প্রচুর ইয়াং, ঐশী সহ আরো অনেক। এদের ভরসা করে আমরা যথেষ্ট এগোতে পারবো। তাহলে এখানে দাঁড়া, এবার সবাই ভোটে দাঁড়াবে তাও না, কেউ ভোটে দাঁড়াবে। অনেকে বলছে যে আপনারা সবাই সম্মিলিতভাবে তৃণমূলের ভোট বাড়ানোর জন্য হেল্প করবেন, বিজেপির ভোট কাটবেন আপনারা। না, বিজেপির ভোট কাটলে তৃণমূলের ভোট বাড়ে না। বিজেপির ভোট কাটলে তৃণমূলের ভোট বাড়ে না, বিজেপির ভোট কাটলে বিজেপির ভোট কমে। যদি বিজেপির ভোট কমাই, খারাপ কিছু না। আবার বিজেপি বলছে যে আমরা তৃণমূল বলছে আমরা তৃণমূলের ভোট কাটছি, তৃণমূল বলছে তৃণমূলের ভোট কাটছি, বিজেপি বলছে বিজেপির ভোট কাটছি। আমি বলছি বিজেপি তৃণমূল কারোর পৈতৃক সম্পত্তি অথবা ফিক্সড ডিপোজিট ভোট নেই। মানুষ, সেই মানুষ বাম সরিয়ে তৃণমূল ঠকেছে, তৃণমূলের পরিবর্তে বিজেপি ডবল ঠকেছে। তারা এখন বুঝতে পারছে
লাল ঝান্ডাই একমাত্র মানুষের নিরাপত্তার, ভবিষ্যতের অগ্রগতির স্বপ্নের গ্যারান্টি, অন্য কেউ গ্যারান্টি না। এবং সেই কারণেই যখন আমরাই ঠিক করেছি যে দাঁড়াবো না, তারপর ঠিক করে না দাঁড়াতে হবে, তাহলে কোথাও দমদমে দাঁড়াতে হবে, হলো ফাইন। এখানে সৃজনের নাম দেয়ালে লেখা দেখলে আমার ভালো লাগছে। দিদি কি বলবেন? দমদমে সৃজন দেখা যাচ্ছে, এখানে সৃজন খুব ভালো। একদম ঠিক কথা, একদম ঠিক কথা। কিন্তু আমার একটা কথা, যে প্রশ্নটা আপনি আমাকে করেছিলেন, সেটা হচ্ছে এইরকম যে আচ্ছা আমরা কেবলই ওপরের দিকে তাকাবো কেন? আমরা তো নিচের দিকেও তাকাতে পারি। তাহলে নিচের দিকে তাকালে আমরা কি দেখতে পাই? যে আমাদের থেকে আরও অনেক লোক অনেক কষ্টে আছে, তাদের তুলনাতে আমরা অনেক ভালো আছি। জোরের সঙ্গে আবারও বলছি, তাদের তুলনাতে আমরা অনেক ভালো আছি। এক, দুই হচ্ছে যে কষ্ট ঠিকই, এসে থাকলে বাড়তি একটু ভালো ঘুম হয়, এসে থাকলে একটু তো আরামবোধ বেশি হয়। বেশি আরামবোধের প্রয়োজনটা কি? একটু তো কষ্ট স্বীকার করা দরকার। কষ্ট সহ্য করবার একজন কমিউনিস্ট হিসেবে একটু মানে আমাদের তেমন কিছু কষ্ট করছি না, জেলে যাচ্ছি না এখনো, সেভাবে সে সমস্ত হচ্ছে না, তার জন্য প্রস্তুত যাচ্ছি। কিন্তু তার জন্য একটু গরমে কষ্ট, এটা এমন কি? এইটুকু কষ্ট সহ্য করবার তো মানে সহ্য ক্ষমতা রাখতে হবে। আরো বিশেষ করে যেহেতু গ্রামে আছে, রাজনৈতিক বন্দী হিসেবে জেলে যাওয়ার একটা অ্যাসপিরেশন সবার থাকে। বিশেষ করে আমি দেখেছি এসএফআই, ডিওয়াইএফআই, সিপিএম এর লোকেদের চুরি করে জেলে যাওয়ার যে এখন নতুন একটা ট্রেন্ড শুরু হয়েছে, কখনো মনে হয় না যে এই কম্পিটিশনে তো পিছিয়ে পড়লেন? মানুষের আশীর্বাদ থাকুক। আলিপুর জেল, দমদম জেলে কত পুরনো বন্ধুদের দেখতে পারবে রাজনৈতিক। মানুষের আশীর্বাদ থাকুক যেন ইলেকট্রাল বন্ডেও আমরা শূন্য থাকি বরাবরের জন্য, ইলেকট্রাল বন্ড মার্কা ব্যাপারে, অথবা চুরি করে জেলে যাওয়া নেতা মন্ত্রী সেই লিস্টে আমরা যেন চিরকাল শূন্য থাকি, এটাই মানুষের কাছে আমাদের আশীর্বাদ প্রার্থনা। দাদা